সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। সঙ্গে আছি আমি ওমর ফারুক। আমাদের আজকের বিষয় করোনা কালের ৩ মাস। এ বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছেন অধ্যাপক ডাক্তার AKM শামসুজ্জামান তোষার, ল্যাবরেটরি মেডিসিন ইনস্টিটিউটের পরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর; অধ্যাপক ডাক্তার মোজাহেরুল হক, সাবেক উপদেষ্টা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চল; শ্যামল দত্ত, সম্পাদক, দৈনিক ভোরের কাগজ। দর্শক, আমরা আলোচনা শুরুর আগে শুরুতেই দেখে আসছি শিরোনামগুলো। অবশেষে বাস্তবায়ন হতে যাচ্ছে জোন ভিত্তিক লকডাউন। মঙ্গলবার রাত 12টা থেকে রাজধানীর পূর্ব বাজারে কার্যকর, এখনো ধোঁয়াশায় এলাকাবাসী। দেশে করোনায় আরও 42 জনের মৃত্যু। সংক্রমণের 3 মাসে প্রাণহানি ছড়ালো 900, আক্রান্ত 68,500 বেশি। নিয়ন্ত্রণে পরামর্শ দেবে চীনের বিশেষজ্ঞ দল। শ্রমিক ছাঁটাই বন্ধে বিজিএমইএকে সরকারের কঠোর হুঁশিয়ারি। দুর্দিনে কর্মীদের পাশে দাঁড়ানোর আহ্বান ওবায়দুল কাদেরের। করোনার প্রথম ধাক্কায় কৃষি পণ্য বিপণনে ক্ষতি 56,000 কোটি টাকা। ধান দিয়ে ক্ষতি পুষিয়ে ওঠার চেষ্টা, বাজার দর বেশি পাওয়ায় খুশি কৃষক। এবং দেশকে 11টি অঞ্চলে ভাগ করে 4টি আন্তর্জাতিক রুটে চলে ইউরোপে মানব পাচার। ব্রিফিংয়ে ডিবি। নোয়াখালীর ইসমাইলের নেতৃত্বে লিবিয়ায় সক্রিয় 45 বাংলাদেশি দালাল। দর্শক, আমরা জানি এবছরেরই 8ই মার্চ প্রথম করোনা শনাক্ত হয় বাংলাদেশে, এবং এরই মধ্যে 3 মাস অতিক্রম করছে বাংলাদেশ। এবং এই সময়ে প্রথমত বলা হয়েছিল যে প্রতিরোধের কথা, এবং এর পাশাপাশি এই 3 মাস জুড়েই প্রতিরোধ এবং যে চিকিৎসা সেটি নিয়েও নানা উদ্যোগের কথা আমরা শুনেছি, নানা পাওয়া না পাওয়া এবং অভিযোগ এবং সফলতার গল্প আমরা শুনতে পেয়েছি। সব মিলিয়েই আজকে এই 3 মাসে বাংলাদেশে করোনা পরিস্থিতিতে কতটুকু আমরা সফল হতে পারলাম, কতটুকু কাজ আমরা করতে পেরেছি, এবং আরও কি কি করণীয়, সব মূল্যায়নই করবেন আমাদের প্যানেলে যারা আলোচক আছেন তারা। আমি প্রথমেই অধ্যাপক ডাক্তার AKM শামসুজ্জামান তোষার, আপনাকে দিয়েই শুরু করতে চাই। আমরা জানি যে আপনি যে টেকনিক্যাল কমিটি আছে সেই টেকনিক্যাল কমিটিরও একজন সদস্য। আমি আপনার কাছে যেটি জানতে চাই যে এই 3 মাস আগে, বা যদি আমি বলি 1 মাস বা 2 মাস আগেও, আপনারা এই করোনা পরিস্থিতিতে বাংলাদেশকে যেই পর্যায়ে দেখতে চেয়েছিলেন সেভাবে আসলে কি এই 3 মাসের মাথায় এসে বাংলাদেশে পাচ্ছেন কিনা? আপনি কিভাবে মূল্যায়ন করবেন এই 3 মাসের যে বাংলাদেশের যে কোভিড মোকাবেলার যেই নানা পদক্ষেপ, সেই পদক্ষেপকে? ধন্যবাদ। আসলে মূল্যায়নের পর্যায়ে আমরা এখনো আসিনি। আমরা এখনো পরিস্থিতি পর্যবেক্ষণের পর্যায়ে আছি। যদি মূলনীতিটা এই হয় তাহলে বলতে হবে যে করোনা মহামারী যেভাবে সারা বিশ্বের বিভিন্ন দেশে শুরু হয়েছে এবং ওর জীবন প্রবাহ, জীবন ধারায় যেভাবে সংক্রমণ বাড়িয়েছে এবং মৃত্যু ঘটিয়েছে, বাংলাদেশেও সেই একই ধারা সে তার রোগীর সংখ্যা বৃদ্ধি করছে। সেই সাথে সাথে আমরা দেখছি মৃত্যুর সংখ্যাও দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে, এখন প্রায় 900-র উপরে, এবং সংক্রমণ এ পর্যন্ত শনাক্ত হয়েছে 68,000-এর উপরে। যদি বলেন কিভাবে দেখছি, তাহলে বলবো সারা বিশ্বের মতো বাংলাদেশেও একইভাবে করোনা বিধ্বংসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এর চেয়ে বেশি এই মুহূর্তে পর্যবেক্ষণে আর কিছু নাই। আর যদি বলেন টেকনিক্যাল কমিটির ব্যাপার, টেকনিক্যাল কমিটি পরিস্থিতি পর্যালোচনা সাপেক্ষে পরিস্থিতির তীব্রতা, পরিস্থিতির যে একটা ভীতিকর অবস্থা, তার উপর ভিত্তি করে
টেকনিক্যাল কমিটির দায়িত্বটা কিন্তু হলো কিভাবে প্রতিরোধ এবং নিয়ন্ত্রণের জন্য যে সমস্ত কৌশল বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরামর্শ দিয়ে থাকেন সেই কৌশলগুলি বাংলাদেশে অবলম্বন করতে হবে এবং বাস্তবায়ন করতে হবে, তার জন্য নীতিমালা তৈরি করা অথবা নির্দেশনা প্রদান করা। সেই দিক থেকে আমাদের টেকনিক্যাল কমিটির যে কারিগরি পরামর্শ, সেই কারিগরি পরামর্শের বা কারিগরি কৌশলে আমরা যদি বলি যে টেস্টের সংখ্যা প্রতিদিন বাড়ানো, এই ব্যাপারটা শুরু থেকে আজকে যেরকম একটা উল্লেখযোগ্য সংখ্যায় পৌঁছানো সম্ভবপর হয়েছে এবং ধীরে ধীরে এটা বাড়ছে, তাহলে বলবো যে বাংলাদেশ বিশ্বের অনেক দেশের, অনেক উন্নত দেশের তুলনায় শনাক্তকরণের সংখ্যার দিক থেকে বা পরীক্ষাকরণের সংখ্যার দিক থেকে হয়তো কিছুটা পিছিয়ে আছে, কিন্তু বাংলাদেশ সুসংগঠিত হয়েছে। এখন শনাক্তকরণের কাজটা আমাদের কাছে আর নতুন কোনো বিষয় নয়, হঠাৎ আগমনকৃত কোনো বিষয় নয়, এটা এখন আমাদের ধাতস্থ একটা বিষয় এবং আমরা দিনে দিনে এই ব্যাপারে আরো পরিপক্ক হচ্ছি এবং সামনের দিনগুলিতে সংক্রমণ শনাক্ত করার যে কাজ, সেই কাজটা আমরা আরো সুসংগঠিত ভাবে করতে পারবো বলে আমি আশাবাদ ব্যক্ত করি। নিশ্চয়ই আমরা আবারও আসব। আমি অধ্যাপক ডাক্তার মোজাহিরুল হক স্যার আপনার কাছে আসতে চাই। আপনি শুনছিলেন অধ্যাপক শামসুজ্জামান বলছিলেন যে এখনো পর্যন্ত বিশেষ করে পরীক্ষার জায়গাটিতে বাংলাদেশ আরো পরিণতির দিকে যাচ্ছে। এই প্রসঙ্গ সহ যদি আপনি উনি যেসব প্রসঙ্গ বললেন এবং এর আগেও আমার যতদূর মনে পড়ে এই কোভিড পরিস্থিতি যখন 2 মাস কিংবা 1 মাসে ছিল তখন আপনার সাথে এই সময় সংবাদের এই টক শোতে আপনি মূল্যায়ন করেছিলেন। তো সেই আগের 1 মাস বা 2 মাসের পরে এসে 3 মাসে কি আপনি নতুন করে যোগ করার মতো কিছু পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। একটা প্রতিটি দেশই তারা কিন্তু কিছু কৌশল অবলম্বন করেছে, যেই কৌশলগুলি ডব্লিউএইচওর পরামর্শের সাথে সঙ্গতিপূর্ণ, কারণ প্রত্যেক দেশে তাদের নিজস্ব একটা প্রেক্ষাপট আছে এবং সেই হিসাবে তারা কৌশল নির্ধারণ করে তারা তাদের প্রস্তুতি নিয়েছে এবং সেই প্রস্তুতির উপরে ভিত্তি করে তাদের অ্যাক্টিভিটিসগুলি করেছে এবং করার ফলে আজকে আপনি লক্ষ্য করবেন যে পৃথিবীর বেশিরভাগ দেশ এখন যেখানে সবচেয়ে বেশি সংক্রমিত হয়ে গেছিল তাদের কিন্তু সংক্রমণের মাত্রা কমিয়েছে এবং তারা আস্তে আস্তে তাদের দেশে যে সংক্রমণ থামানোর যে বৈজ্ঞানিক পন্থা লকডাউন, সেই লকডাউনকে ইজ করতেছে তারা একটা প্ল্যান করে, সেটাকে আমরা বলি এক্সিট প্ল্যান, এবং তাদের সংক্রমণের সংখ্যা কমছে, মৃত্যুর সংখ্যা কমছে। এটা অন্যান্য দেশের সাথে যদি আমার দেশের আমি তুলনা করি তাহলে আমি বলবো যে আমাদের সংক্রমণ কিন্তু এখনো বাড়ছে এবং এই সংক্রমণের বাড়াটা আমাদের জন্য সুখকর নয়, মৃত্যুও বাড়ছে সেটাও সুখকর নয়। তারপরে আমরা যদি আমাদের টেস্টের কথা, যেটা শামসুজ্জামান সাহেব যেটা বললেন, প্রফেসর শামসুজ্জামান, যে আমরা আসলে আগের চেয়ে অনেক বেশি সুসংহত টেস্ট করার ব্যাপারে, তো এইখানে আমার অবজারভেশন হলো যে আমরা যেই সংখ্যায় টেস্টটা এখনো করছি এইটা অত্যন্ত কম এবং এমনকি সার্ক দেশগুলির মধ্যে আফগানিস্তানের পরেই আমাদের স্থান। তার মানে আমাদের পাশের প্রত্যেকটা দেশ, পাকিস্তান, ইন্ডিয়া, নেপাল, ভুটান, মালদ্বীপ, প্রত্যেকটা দেশ আমাদের চেয়ে বেশি কিন্তু টেস্ট করছে। এখন টেস্টটা কেন করি আমরা, প্রিন্সিপালটা কি? টেস্টের প্রিন্সিপাল হলো যে প্রত্যেকটা লোককে শনাক্ত করা যারা কোভিডে আক্রান্ত, প্রত্যেকটা। আপনি একটা লোককে যদি সংক্রমিত অথচ তাকে যদি শনাক্ত করতে না পারেন তিনি কিন্তু সংক্রমণ ছড়াতে থাকবেন। সুতরাং যত বেশি সময় পাবেন তত বেশি সংক্রমণ ছড়াবেন এবং বেশি সংখ্যায় ছড়াবেন এবং বেশি ঝুঁকি সৃষ্টি করবেন। সুতরাং আমরা এই জায়গাটায় আমাদের যথেষ্ট ঘাটতি আছে। আমাদেরকে কিন্তু রেডিক্যালি যতটা সম্ভব আমাদেরকে কিন্তু এই টেস্টের আওতা বাড়াতে হবে এবং আজকে সরকার একটা ভালো সিদ্ধান্ত নিয়েছেন, জোনের সিস্টেম, যে দেশকে ভাগ করছেন রেড, ইয়েলো এবং গ্রিন জোন। আমার একটা অনুরোধ থাকবে যে রেড জোনগুলিতে খুব স্ট্রিক্টলি যাতে লকডাউনটা মেনটেন করা হয় এবং সেখানে যাতে এই যে আমাদের টেস্টের সংখ্যাটা সেইটা যাতে আরো ব্যাপৃত করা হয়, আরো বেশি
কারণ এই জায়গা থেকেই ছড়াবে বেশি। সুতরাং এই জায়গাটাকে আমাদের কন্টেইন করতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব আমরা যদি এই রেড জোনকে যদি কন্টেইন করতে পারি, সংক্রমণ যদি কমাতে পারি, এবং এইটা একটা মডেল হতে পারে সারা দেশের জন্য তখন। সুতরাং আমার মনে হয় এটা আশু করা। অধ্যাপক মোজাহিরুল হক, আমরা এই জোন নিয়ে আবারও বিস্তারিত আলোচনা করব। আমরা এই ফাঁকে শ্যামল দত্ত আপনার কাছে আসতে চাই। আপনি শুনছিলেন, আমি আপনার কাছে যেই বিষয়টি আসলে জানতে চাচ্ছি সেটি হচ্ছে এই করোনা পরিস্থিতির একদম শুরু থেকে কিন্তু এই টেস্ট নিয়ে কথা হচ্ছে, এবং আজকে 3 মাস, এবং সেই 3 মাসের এসেও কিন্তু সেই টেস্টের প্রসঙ্গেই আসলে বিশেষজ্ঞরা এখনও আসলে সেই বিষয়ে কথা বলেই যাচ্ছেন এবং বলছেন যে এখনও আসলে আমরা সন্তোষজনক পর্যায়ে যেতে পারিনি। এর পাশাপাশি গত 3 মাসে কিন্তু আমরা দেখেছি যে এই কোভিড পরিস্থিতিতে মানে নীতি নির্ধারকদের জায়গা থেকে নানান ধরনের স্ববিরোধী বিভিন্ন ধরনের সিদ্ধান্ত এসেছে। একদিকে সাধারণ ছুটি, আরেকদিকে গার্মেন্টস খুলে দেওয়া, আসতে বলা, আবার চলে যেতে বলা, নানা সেটি আপনি জানেন। সব মিলিয়ে আপনি কিভাবে আসলে মূল্যায়ন করেন এই 3 মাসকে? দেখুন, আজকে 3 মাস পরে এসে যদি আমরা চেহারাটা দেখি কোভিড এর বাংলাদেশের অবস্থাটা কি, তাহলে আমাদের বলতে হবে যে আমাদের সংক্রমণের সংখ্যা বেড়েছে এবং আমাদের মৃত্যুর সংখ্যা বেড়েছে। আজকে পর্যন্ত আক্রান্ত হচ্ছে ৬৮,৫০৪ জন, আর মৃত সংখ্যা ৯৩০ জন। এখন আপনি যদি জাস্ট এক্স্যাক্টলি আজ থেকে 15 দিন আগেও ভাবেন, তাহলে দেখবেন যে সেটি প্রায় দ্বিগুণ হয়েছে এই 15-20 দিনের মধ্যে। ফলে আগামী 15-20 দিন পরে এই সংখ্যাটি আবারও দ্বিগুণ হবে, এরকম একটি আশঙ্কা কিন্তু সবার মধ্যে আছে। ফলে আমরা যা করছি, আমাদের যেটি আপনি একটু আগে উল্লেখ করলেন, আমাদের কাজের মধ্যে সমন্বয়হীনতা, আমাদের সিদ্ধান্তের মধ্যে কোন রকমের সমন্বয় না থাকা এবং কোন রকমের সমন্বিত এফেক্ট না থাকার কারণে আজকে পরিস্থিতিটা এই জায়গায় গেছে। একটু আগে ডক্টর সামজুমান বলছেন আমাদের পরীক্ষা নিয়ে আমাদের অবস্থা আগের চাইতে সংকট হয়েছে, কিন্তু মানুষের অভিজ্ঞতা বলছে একেবারেই উল্টোটা। আপনি মনে আছে যে শুরুর দিকে আমরা যখন মার্চের পর 8 তারিখে প্রথম শনাক্ত হলো, তারপরেই বিভিন্ন সময়ে আমরা আইডিসিআর কে দেখেছি বাসায় এসে পরীক্ষা করতে। আর এখন আপনি 5 দিনেও কিন্তু কোনো একটা লাইন পাবেন না। আপনি সাধারণ মানুষের ভোগান্তি চরম পর্যায়ে, এবং রিপোর্ট পাওয়া যাচ্ছে না 5 দিন পরেও। একটাই মাত্র সুখবর যদি বলতে পারেন, সেটা হচ্ছে প্রাইভেট লেভেলে পয়সা দিয়ে অনেকে টাকা পয়সার বিনিময়ে হয়তো পরীক্ষা করাতে পারছে, কিন্তু সরকারি ব্যবস্থাপনাগুলোতে আপনি যে ধরনের অবস্থা, সেটি অত্যন্ত অমানবিক এবং কোথাও কোথাও সেটা এমন পর্যায়ে চলে গেছে যে সাধারণ মানুষের ভোগান্তি চরমে। ফলে পরীক্ষার দিক থেকেও আমাদের উন্নতি হয়নি। আর দ্বিতীয় যে জিনিসটি, পরীক্ষা থেকে আমরা কি করতে চাই, একটু আগে ডক্টর হক যেটি বলছিলেন, একটু মজার লাগে যে আপনি পরীক্ষা করে মানুষকে শনাক্ত করবেন, শনাক্ত করে কি করবেন, যারা আক্রান্ত তাদেরকে কোয়ারেন্টাইনে নেবেন, কোয়ারেন্টাইনের মধ্যে যারা থাকবে তাদের মধ্যে যাদের খারাপ তাদের চিকিৎসা দেবেন। কিন্তু আপনি কি নিশ্চয়তা দিতে পারবেন ঢাকা শহরে কোথাও একটা সিট খালি আছে? যে ঢাকা কেন, বাংলাদেশের চট্টগ্রামে বা আরো বড় বড় শহরগুলোতে কোথাও একটা সিট আছে যেখানে আপনি চিকিৎসা দিবেন? তাহলে আপনার ব্যবস্থা উন্নত হলো কই? আমি আজকে শনাক্ত করব, শনাক্তের সংখ্যা আমার ৬৮,০০০-এ চলে গেছে, আমার রোগীর সংখ্যা প্রতিদিন বাড়ছে। চট্টগ্রামে, ঢাকায় কিংবা কোথাও একটা লোককে আপনি চিকিৎসা দিতে পারবেন না, তাহলে সেই শনাক্ত করে আপনার লাভটা কি হবে? সাধারণ মানুষকে আপনি অসহায়ভাবে মরতে দেখবেন। আপনি মৃতের সংখ্যা আমরা যা এখন বলছি, আমি একজন গণমাধ্যমের কর্মী হিসেবে আপনাকে বলতে পারি এই মৃতের সংখ্যা এর চাইতে কমপক্ষে 3 গুণ। কারণ আমরা প্রতিদিন পত্রিকার খবরে চেপেছি যে করোনার নানা উপসর্গ নিয়ে অন্তত প্রতিদিন 5 থেকে 10 জন লোক মারা গেছে। তাহলে 3 মাসে সেটা কত হয়? আজকে আপনার মৃতের সংখ্যা যদি 900 হয়, তাহলে আরো বেসরকারি ভাবে আরো যেগুলো শনাক্ত হয়নি এরকম করোনার উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা আরো 900-এরও বেশি। ফলে এই বিষয়গুলো আমাদের বিবেচনা রাখতে হবে। আমরা দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, একটা কড়া লকডাউন বাংলাদেশে করতে পারলাম না। আমরা এখনো পর্যন্ত যদি ঢাকা শহরের রাস্তাঘাটের চেহারা দেখেন, কেউ কোনো আইন কানুন মানছে না। আমরা শুরুর দিকে পুলিশ এবং সেনাবাহিনীর যে তৎপরতা দেখতে পাচ্ছি আজকের এই চূড়ান্ত সংক্রমণের সময়, অথচ একেবারেই সবকিছু খোলামেলা, সবকিছু রিল্যাক্স। আপনি 15 দিন পরে দেখবেন যে ঢাকা শহরের অবস্থা, এই সংখ্যাটি কোথায় যায়, সারা বাংলাদেশের অবস্থা কোথায় যায়। ফলে এখন যে জোন ভিত্তিক চিন্তা ভাবনা করা হচ্ছে, এটা একটা ইতিবাচক দিক, কিন্তু চ্যালেঞ্জটা হচ্ছে আদৌ আপনি বাস্তবায়ন করতে পারবেন কিনা। আপনি অফিস খোলা রাখবেন, আপনি গণপরিবহন খোলা রাখবেন, আপনি দোকানপাট খোলা রাখবেন, আপনি মার্কেট খোলা রাখবেন, আপনি সবকিছু খুলে দিয়ে বলবেন এখন জোন ভিত্তিক ইয়ে করে আপনি এর থেকে সুফল পাবেন। আমি অন্তত একজন গণমাধ্যমের কর্মী, যেখানে যারা আছেন অনেক বেশি তারা এক্সপার্ট, তারা ভালো বলতে পারবেন যে এই ধরনের পরিস্থিতি বহাল রেখে কেউ সুবিধা পেয়েছে
এরকম কোনো এক্সাম্পল পৃথিবীতে কোথাও আছে কিনা? আমি আপনাকে দুটো এক্সাম্পল দিই। একটু আগে আমি কথা বলছিলাম রাশিয়াতে। রাশিয়াতে আপনি ঘরে আছেন কিনা এটি প্রমাণ করার জন্য আপনাকে সেলফি তুলে প্রমাণ করতে হয়, না হলে আপনাকে চরম একটা ফাইন দিতে হয়। আপনি একটা মাস্ক ছাড়া যদি আপনি আজকে স্পেনের রাস্তায় বেরোন, আপনাকে 900 ইউরো ফাইন দিতে হবে। আর আমাদের দেশের কথা চিন্তা করুন, আমি আজকে একটু আগে দেখছিলাম যে মার্কেট ভর্তি লোক, কারো কোনো মাস্ক নেই। লোকজন গণপরিবহনে বাসে উঠছে নির্বিচারে, কোন রকম নিয়ম কানুন না মেনে। তাহলে আপনার সংক্রমণ কি বাড়বে না কমবে? আগামী 10 দিন 15 দিন পরে আপনি এই ফিগারটা, আজকের যে ফিগারটা, আপনি যে এটা দ্বিগুণ হবে এতে কোনো সন্দেহ নেই। এখন আমি জানি না যদি জোন ভিত্তিক লকডাউন করে যদি উপকার পাওয়া যায়, কিন্তু সেটি করার জন্য আমাদের সামনে বড় চ্যালেঞ্জ আছে, সেটি হচ্ছে বাস্তবায়ন। জি আপনাকে কঠোর আইন অনুসরণ করে যদি করা যায় তাহলে একমাত্র সম্ভব। জি শ্যামলত, আপনাকে ধন্যবাদ। অধ্যাপক ডাক্তার শামসুজ্জামান তুষার, আপনার কাছে আসতে চাই। আমরা জানি যে এর আগে অঘোষিত যেই সাধারণ যে ছুটি ছিল, সেখানে যে অঘোষিত যে লকডাউন ছিল, সেটাও এক ধরনের লকডাউন ছিল। তো এখন আপনারা যে জোন ভিত্তিক যে লকডাউনের কথা বলছেন, তাতে আসলে আগের থেকে নতুন এমন কি থাকবে যেটাকে ধরে আপনারা মনে করছেন যে না ঠিক আছে, আরো এই জোন ভিত্তিক যে লকডাউন করলে পরিস্থিতির উন্নতি হবে এবং এই মহামারীর যে প্রতিরোধ সেটি আসলে আর কার্যকর হবে? অধ্যাপক শামসুজ্জামান তুষার। জোন ভিত্তিক লকডাউনের যে ধারণা, এই ধারণাটা হলো যদি মানুষের চলাচল কমানো যায় তাহলে করোনা সংক্রমণের সম্ভাবনা কমে আসে। এবং জোনটাও যে নির্ধারণ করা হয়েছে সেটাও অনেকদিন যাবৎ পর্যবেক্ষণ করে শনাক্ত কতজন মানুষ সেখানে করোনায় আক্রান্ত হয়েছে তার সংখ্যা নির্ধারণ করে এই জোনটা তৈরি করা হয়েছে। এটা সারা বিশ্বেরই একটা মূলনীতি। সেটা হলো যত বেশি জনগণের চলাচল কমানো যাবে তাহলে দেখা যায় করোনার সংক্রমণও সেখানে সীমাবদ্ধ থাকে, কিন্তু কমে যায়, বন্ধ হয়ে যায়, এরকম উদাহরণ কিন্তু বিশ্বের এখন পর্যন্ত কোনো দেশে স্থাপন করতে পারেনি। এখন সাধারণ ছুটি অঘোষিত লকডাউন ছিল, সেই অঘোষিত লকডাউনে আমাদের দেশের মানুষ ব্যাপারটা কতখানি তাদের মন থেকে গ্রহণ করেছিলেন, তাদের সচেতনতার মাত্রাটা কোন পর্যায়ে ছিল, সেটার সাথে কিন্তু তাল মিলিয়ে আমরা দেখেছি যে না, ওই যে ধারণা, সেই ধারণা থেকে অনেকেই নিজেকে নিরাপদ অবস্থানে রাখতে চাচ্ছেন না, অথবা পেটের দায়ে বা রুটি রুজির তাগিদে অনেকে হয়তো ঘর থেকে বের হচ্ছেন। এখন এই লকডাউন জোন ভিত্তিক করা হলে পাশাপাশি যে জিনিস প্রয়োজন হবে সেইখানে পূর্ণমাত্রায় পরিবীক্ষণ রাখা, কার ঘর থেকে বের হতে হলে রুটি রুজির সন্ধানে বের হতে হবে, সেটা স্থানীয় সরকার প্রশাসনের মাধ্যমে যদি তাদেরকে সহায়তা দেওয়া যায়। আর প্রফেসর মুজাহিরুল হক স্যার যেটি বললেন যে লকডাউন ভিত্তিক জোনে যদি আমরা আরো শনাক্তকরণের কাজটাকে বাড়াতে পারি, আমি কিন্তু বারবার বলছি আগের চেয়ে আমাদের টেস্ট করার ব্যবস্থাটা সংহত হয়েছে, আমি কিন্তু এটা বলিনি পর্যাপ্ত হয়ে গেছে, আমি বলেছি বারবার যে সংহত হয়েছে। এই সংহত অবস্থাটাকে যদি আমরা আরো সদ্ব্যবহার করি এবং সেটা যদি বৈজ্ঞানিক ভিত্তির উপরে লকডাউন জোন থেকে সংখ্যা ভিত্তিক, যেটাকে বলা হয় র্যান্ডম সিলেকশন, স্যার এটা আরো ভালো করে বুঝাতে পারবেন, সেই র্যান্ডম সিলেকশন ভিত্তিতে যদি আমরা জনগণের নমুনা এনে পরীক্ষা করে প্রকৃত সংক্রমণের হার বুঝতে পারি, তখন কিন্তু আমাদের সংক্রমণ প্রতিরোধ এবং নিয়ন্ত্রণের জন্য কৌশল এই পর্যায়ে আমি একটু আপনাকে একটু থামাতে হচ্ছে স্যার, আপনি বলবেন। সেটি হচ্ছে যে এই টেস্ট নিয়ে মানে শুরু থেকে এখন পর্যন্ত কথা হচ্ছে, সেটি নিয়ে অতৃপ্তি যারা বিশেষজ্ঞ আছেন সবার ভেতরে এখনো আছে, আপনিও বললেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এখনো পর্যন্ত যেখানে এই 3 মাস পরে এসেও কেন আমরা আসলে মানে পর্যাপ্ত বলতে পারছি না, মানে পর্যাপ্ত করতে পারছি না, সেখানে আসলে সমস্যাটা কোথায়? আরেকটা প্রশ্ন যেটা আপনাকে করতে চাই যে আপনি যেহেতু কারিগরি কমিটির একজন সদস্য, সেই জায়গা থেকে যে এই যে বিভিন্ন সময় আমরা দেখেছি যে নীতি নির্ধারণের যে সিদ্ধান্তগুলো এসেছে, পরস্পর বিরোধী সিদ্ধান্তগুলো এসেছে,
সেগুলো আসলে যে সামনেও যে হবে না সেটা আসলে আমরা কিভাবে গ্যারান্টি দিব? কারণ হচ্ছে এই সবাই বলে থাকেন যে এই পরস্পর বিরোধী নীতি নির্ধারণী সিদ্ধান্তের কারণেই আসলে এই আগে যে অঘোষিত লকডাউন ছিল সেটি আসলে মানা যায়নি। স্যার, হ্যাঁ, যে প্রশ্নটি আপনি করছেন প্রশ্নটি কারিগরির চেয়ে বেশি হয়ে যাচ্ছে প্রশাসনিক। প্রশাসনিক ব্যাপারটা নির্ভর করে পর্যবেক্ষণের ফলাফলের উপরই। যেমন যখন পরপর 2 মাস সাধারণ ছুটি চললো, তখন দেশের অর্থনীতির প্রয়োজনে মানুষের কথা বিবেচনা করেই এই যে আজকের যে সাধারণ ছুটি তুলে 15 জুন পর্যন্ত একটা পরিস্থিতি তৈরি করার জন্য প্রশাসন যে সিদ্ধান্ত নিয়েছে সেটি যেমন চলছে, তার সাথে কারিগরি ব্যাপারটা কিন্তু আমি বারবার তুলে ধরতে চাচ্ছি। সেটি হলো তাতে কি স্যার আপনাদের সায় ছিল লকডাউন শিথিল করা, গার্মেন্টস খুলে দেয়া? পরে আপনি আমাকে থামান, আমাকে একটু বলতে দিন, পরে আপনি আমাকে থামান, আমি কথাটা শেষ করি। সেটি হচ্ছে যে টেস্ট করার ব্যাপারে আগে তো মানুষের মধ্যে ছিল অনীহা, মানুষ ভয় পেত, মানুষ আতঙ্কিত হতো। এখন সরকারি এবং বেসরকারি পর্যায়ে টেস্ট করার, নমুনা সংগ্রহ করার পরিধি কিন্তু বৃদ্ধি করা হয়েছে। তার মানে মানুষ যেহেতু সচেতন হয়েছে, সংক্রমণ বেড়ে যাচ্ছে, সুতরাং আমাদের সীমিত সুযোগের ভিতরে টেস্ট করার ব্যাপারটা সামান্য চ্যালেঞ্জ তো রয়ে গেছে, কিন্তু সেটি এখন সংহত অবস্থায় আছে। আমাদের সক্ষমতা বৃদ্ধির জন্য নীতি নির্ধারণী পর্যায় থেকে কিন্তু সিদ্ধান্ত এসছে। যেমন বলা হয়েছে আমরা জুন মাসের ভিতরে যদি প্রতিদিন 25,000 করে লক্ষ্য নির্ধারণ করতে পারি, সেটি আরেকটা ভালো খবর হবে যে সংক্রমণের হার শনাক্তের ব্যাপারের দিকে আমরা আরো অনেক দূর আগাতে পারবো। এখন 5 দিনের রিপোর্ট পাওয়া যাচ্ছে না, যে ব্যাপারটি সেটি হচ্ছে কেন্দ্রভিত্তিক ব্যাপার। সারা দেশে কিন্তু এত বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে নমুনা পরীক্ষা হতো না, এখন কিন্তু একটা নমুনা পরীক্ষার সুযোগ সারা দেশে তৈরি হয়েছে, মানুষ সচেতন বেশি হয়েছে, প্রত্যেকটা কেন্দ্রেই কিন্তু নমুনা অনেক বেশি সংগৃহীত হচ্ছে। এখানে আমরা জনগণের অংশগ্রহণটাকে অত্যন্ত ধনাত্মক দৃষ্টিভঙ্গিতে দেখতে চাই, এবং এটাই আমাদের মূল পুঁজি যে আমরা জনগণ আমাদের সাথে সম্পৃক্ত থাকলে, প্রাইভেট এবং পাবলিক দুই সেক্টর মিলে যদি আমরা এটা নিয়ে কাজ করি, তাহলে আমাদের অবস্থান হয়তো আরো সুদৃঢ় অবস্থা। স্যার, আরেকটা বিষয় আপনি একটু স্পষ্ট করবেন কিনা, যেমন শ্যামলদা বলেছেন যে উনি মনে করেন যে মৃতের সংখ্যা এখন পর্যন্ত আমরা সরকারি যে হিসাব পাচ্ছি তার 3 গুণ বেশি হবে, এই বিষয়ে আপনি কি বলবেন? না, ঠিক যে কোনো প্রেডিকশন অলওয়েজ সেটা একটা প্রেডিকশন, সেটা একটা অনুমান, এবং কিছু কিছু সূত্রের উপর ভিত্তি করে সেই অনুমানগুলি করতে হয়, যে অনুমানগুলি কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থাও অনেক সময় করে থাকেন, অনেক বৈজ্ঞানিক কমিটি, কারিগরি কমিটি এই অনুমানগুলি করে থাকে, এটা বিজ্ঞানসম্মত ব্যাপার। শ্যামল দত্ত সেই রকম দৃষ্টিভঙ্গি থেকে, উনার পর্যবেক্ষণ থেকেই কিন্তু এই কথাটি বলেছেন। আমরা আশা করব না 3 গুণ বাড়ুক, কিন্তু উনি বলছেন যে মৃতের সংখ্যা এর মধ্যে 3 গুণ আর কি, আমি প্রেডিকশন দেন। জীব বিজ্ঞানের একজন অধ্যাপক, এবং আমি সরাসরি আমার প্রতিষ্ঠানে এই কোভিড নমুনা পরীক্ষার সাথে সম্পৃক্ত আছি। আমি প্রথমেই বলেছি যে এই করোনা ভাইরাস তার জীবন চক্রের যে বৈশিষ্ট্য প্রকাশ করে আসছে অন্যান্য দেশগুলোতেও, বাংলাদেশে এসেও কিন্তু সে ধারাবাহিকভাবে একই বৈশিষ্ট্য প্রকাশ ঘটিয়ে চলেছে। প্রথম দিকে মৃত্যু অন্যান্য দেশেও যেরকম কম ছিল, ধীরে ধীরে বেড়েছে, সেই একইভাবে বাংলাদেশেও এই রোগ উৎপাদন করার ক্ষমতা, জটিলতা উৎপাদন করার ক্ষমতা, ভাইরাসটা যেরকম ধীরে ধীরে বেড়ে যাচ্ছে, আমাদের পরীক্ষা নিরীক্ষায় এই জিন এমপ্লিফিকেশন বা জিন ডিটেকশনের ব্যাপারটাও আমরা পর্যবেক্ষণ করে দেখছি, সেই হিসাবে মৃত্যুর সংখ্যা বেড়েছে। আমরা তখনই বলতে পারবো যে মৃত্যুর সংখ্যা কমবে যখন আমাদের ওই পর্যবেক্ষণ, বিশেষ করে এই ভাইরাসের জিনোমিক বৈশিষ্ট্য যেটা, সেটা যখন আবার আমরা নিম্নমুখী দেখব, তখনই আমরা বলতে পারবো যে হ্যাঁ, মৃত্যুর সংখ্যা এখন থেকে কমবে। এখনো পর্যন্ত আমি কত গুণ বাড়বে এই পর্যায়ে বলাটা, সেই পরিমাণ নমুনা আমাদের এখনো পরীক্ষা হয়ে সারে নাই যে আমরা কত গুণ বাড়বে সেভাবে সুনির্দিষ্ট করে বলতে পারবো না। স্যার ঠিক আছে স্যার, আমি আপনার কাছে আবারও আসবো। আমার মনে হয় যে শ্যামলদা যেটি বলেছিলেন সেটি হচ্ছে যে এরই মধ্যে যারা মারা গিয়েছেন সেই মৃতের সংখ্যাটার বিষয়ে উনি আসলে বলেছিলেন। আমি যুক্ত করতে চাই। জি শ্যামলদা, আপনি বলুন।
যে যে প্রশ্নটি হচ্ছে যে আমরা যে জোন ভিত্তিক এই যে অ্যাক্টিভিটিসটা নিচ্ছি, আমরা কেন জোন থেকে বেরিয়ে আসলাম? এর আগেও তো আমরা লকডাউন করেছি, ছুটির নামে লকডাউন করেছে, কেন বেরিয়ে আসলাম? বেরিয়ে আসলাম এই কারণে আমরা জীবন এবং জীবিকার প্রশ্নে আমরা জীবিকাটাকে প্রায়োরিটি দিয়েছি। এখন আপনি আমাকে বলেন, আগামীকাল রাত থেকে যখন আমরা রাজাবাজারকে আপনি রেড জোন ডিক্লেয়ার করলেন, রাজাবাজারে যে মানুষগুলো দৈনন্দিন জীবন যাপন দিনে আনে দিনে খায়, তার বাসায় খাবার পৌঁছানোটা আমি নিশ্চিত করতে পারবো কিনা? যদি নিশ্চিত করতে না পারি, আমার এই লকডাউন কি এফেক্টিভ হবে কিনা? যখন মানুষ বেরিয়ে আসবে, আমরা দেখেছি, আমরা গত আজ থেকে মাস দুয়েক আগে দেখেছি ঢাকা শহরের মোড়ে মোড়ে রাত্রেবেলা ক্ষুধার্ত মানুষ বসে আছে খাবারের আশায়। মানুষ কিন্তু শুরুতে সাড়া দেয়নি তা কিন্তু না, মানুষ সাড়া দিয়েছে, তারা লকডাউন পালন করেছে। কিন্তু আমাদের সিদ্ধান্তহীনতার কারণে আমাদের আমরা দেখেছি আপনাদের মধ্যে কোনো কোঅর্ডিনেশন নেই। এই টেকনিক্যাল কমিটি জানেই না যে ছুটি উড্র হয়ে গেছে, টেকনিক্যাল কমিটি জানেই না যে কোন কোন সিদ্ধান্ত হচ্ছে সরকারি বিভিন্ন পর্যায়ে, সরকারের বিভিন্ন সেকশন গুলোর মধ্যে কোনো কোঅর্ডিনেশন ছিল না। এখন আজকে যে পরিসংখ্যান যে বাংলাদেশে 6 কোটি মানুষ অলরেডি দরিদ্র হয়ে গেছে, বাংলাদেশে প্রতিদিন মানুষের ঘরে এক বেলার খাবারের বিষয় নেই। আপনি যদি একটি কড়া লকডাউন করতে চান, মানুষের কাছে খাবার পৌঁছানোর মতো মেকানিজম আপনার কাছে আছে কিনা, দ্যাট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। একই সঙ্গে সংক্রমণ এখন যে পর্যায়ে চলে গেছে, তাতে সাধারণ মানুষের চিকিৎসার ব্যবস্থা করতে পারতে কিনা? আপনি ঢাকা শহরে এই মুহূর্তে কি বলতে পারবেন কোথাও একটা আইসিইউ খালি আছে যেখানে একজন মানুষ বলতে পারবে যে আমি গিয়ে এখানে চিকিৎসা নিব? যতক্ষণ মধ্যে আমরা এগুলো করতে পারবো না, ততক্ষণ অসহায়ের মতো মানুষকে মরতে হচ্ছে। এবং মানুষের অসহায়ত্ব এমন পর্যায়ে গেছে, সেটা এখন অবর্ণনীয়। মানে এগুলো মানুষের কাছে যখন আমরা শুনি, গণমাধ্যমের কর্মী হিসেবে কষ্ট দুঃখ বেদনায় আমরা ভুলতে বসেছি। এই বাংলাদেশ তো আমাদের কাম্য ছিল না কখনো। জি শ্যামলদা, আপনাকে ধন্যবাদ। আমি অধ্যাপক ডাক্তার মোজাহিরুল হক আপনার কাছে আসতে চাই। আপনি শুনছিলেন যে কোভিড চিকিৎসা এবং সাধারণ রোগের যে চিকিৎসা, সেই দুই চিকিৎসাতেই কিন্তু এই মহামারীর সময়ে যে পরিস্থিতির যে ভোগান্তি, সেই ভোগান্তির কথা কিন্তু আমরা বরাবরই শুনতে পাচ্ছি, সেটি শ্যামলদাও বললেন। এখন আপনি যদি একটু যোগ করেন যে এই অবস্থায় আসলে করণীয় কি? ধন্যবাদ আপনাকে। দেখুন, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নিতে হবে, এটা হলো একটা কথা। আবার সিদ্ধান্ত নিলেই হবে না, সেই সিদ্ধান্ত সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে। শ্যামলবাবু ঠিকই বলেছেন যে আমাদের বেশ কিছু ল্যাপসেস আছে প্রথম থেকে। এবং আমি একটা প্রস্তুতির একটা এক্সাম্পল দিই ছোট্ট করে। আপনি দেখেন, মালদ্বীপের মতো দেশ ফেব্রুয়ারি মাসে চায়না থেকে তারা টেস্ট কিট আমদানি করে রেখেছে যে এটা তাদের দেশেও আসতে পারে, আসলে তারা যাতে তাদের পরীক্ষাটা করতে পারে। কারণ আমরা সবাই জানি এই পরীক্ষাটার মূল্য সবচেয়ে বেশি। কারণ পরীক্ষাটা করে আমি যদি শনাক্ত করতে পারি লোকটাকে, এবং তাকে যদি আটকাতে পারি, আইসোলেট করতে পারি, এবং তার সংস্পর্শে যারা আসছে তাদেরকে যদি আমি কোয়ারেন্টাইনে আলাদা করতে পারি, তাইলে বাকি লোকগুলি কিন্তু সেফ। এবং এইটা একটা প্রাথমিক কাজ। এখনো যে আমরা যেই কথাটা নিয়ে ভাবছি জোনে, সেই জোন এবং লকডাউনের বৈজ্ঞানিক উদ্দেশ্যটা হলো এই একটাই, যে মানুষকে আটকিয়ে রাখা এবং আটকিয়ে রেখে তাদের সংক্রমণের হার দেখা, এবং এইটা দেখা যে কখন এটা বাড়ছে এবং কখন আমরা এটা থামাতে পারছি। আপনি লক্ষ্য করবেন আমাদের একটা সমস্যাটা কি হয়েছে। পৃথিবীর অন্যান্য দেশ যদি আপনি দেখেন, এক্সেপ্ট কয়েকটা দেশ ছাড়া, ভারত একটা, এরকম আরো পাকিস্তান একটা, এরকম কয়েকটা দেশ ছাড়া, আমরা যদি আশেপাশের কয়েকটা দেশ ছাড়া যদি সারা ইউরোপ বা আমেরিকার দিকে দেখি, আপনি দেখেন সেই সমস্ত জায়গায় কিন্তু সংক্রমণ এখন কমছে, মৃত্যু হার কমছে। আপনি পিকের কথাটা যেটা আমরা বলি, সংক্রমণের চূড়ায় পৌঁছানো, বাংলাদেশ এখনো কিন্তু সংক্রমণের চূড়ায় পৌঁছায়নি, আমাদের কিন্তু 3 মাস চলছে। অথচ সেই জায়গায় আপনি যদি ইটালির কথা ধরেন, ইটালি 1.5 মাসে চূড়ায় পৌঁছে গেছিল, স্পেন 50 দিনে চূড়ায় পৌঁছেছে, আমেরিকা 55 দিনে চূড়ায় পৌঁছেছে। বাংলাদেশ কিন্তু এখনো সংক্রমণের চূড়ায় পৌঁছেনি। আর সংক্রমণের যে সংখ্যা আমরা এটা দেখছি, এইটা আমি অবশ্যই বলবো যে কথাটা, এটা কিন্তু যাদেরকে আমরা টেস্ট করছি তাদের মধ্যে সংক্রমণের সংখ্যা, এটা কিন্তু জাতীয় সংক্রমণের সংখ্যা নয়। কারণ টেস্ট যত বাড়বে সংক্রমণের সংখ্যা বাড়বে, সেটা ভিন্ন কথা। কিন্তু আমরা যাদেরকে শনাক্ত করছি না, তারা কিন্তু বাইরে থেকেই যাচ্ছে। সুতরাং এই সংখ্যাটা কত সেটা নির্দিষ্ট করে বলা না গেলেও আমি শ্যামল বাবুর সাথে একমত যে এই সংখ্যাটা অবশ্যই সংক্রমিত সংখ্যা যেটা আমরা পাচ্ছি তার চেয়ে অনেক বেশি। এবং সেটা এক্স্যাক্টলি প্রেডিক্ট করা সম্ভব না হলে এটা প্রেডিক্ট করা সম্ভব।
সুতরাং এখন আপনার পরের প্রশ্নটায় আসি, যে আমাদের সংক্রমণ যত বেশি হবে, আমাদেরকে মনে রাখতে হবে সংক্রমিত লোককে আমাদের স্বাস্থ্য সেবার জন্য নিতে হবে। একটা ভালো দিক হলো 85% লোক বা 80% লোক কিন্তু হোম কেয়ারে ভালো হয়ে যাবে, বাসায় থেকে ভালো হয়ে যাবে, অনেকে জানবেই না তার মধ্যে সংক্রমণ আছে। সমস্যাটা কোন জায়গায়? সমস্যা এই যে বাকি 15% লোক, তাদেরকে আমরা হাসপাতালে জায়গা দিতে পারছি কিনা, এইটা আমাদের এখন সবচেয়ে বড় সমস্যা। আমাদের হাসপাতালের আইসিইউ, যেমন বললেন, আইসিইউ বেডের কথা, ভেন্টিলেটরের কথা, অক্সিজেন সাপ্লাইয়ের কথা, অক্সিজেন সিলিন্ডারের কথা, নেজাল ক্যানুলার কথা, এই যে জিনিসগুলি উপজেলা পর্যায় থেকে শুরু করে ন্যাশনাল লেভেলে, জাতীয় পর্যায়ে, ডিস্ট্রিক্ট লেভেলে থাকতে হবে। কিছু জিনিস উপজেলা পর্যায়ে থাকতে হবে, যেমন অক্সিজেন থাকতে হবে, অক্সিজেন সিলিন্ডার থাকতে হবে, নেজাল ক্যানুলা থাকতে হবে, এইটা উপজেলা কমপ্লেক্সগুলিতে থাকতে হবে। এই ক্ষেত্রে স্যার আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করি। স্যার আমি আপনাকে একটু প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আমাদের এখানে বরাবরই বলা হয়েছে যে চিকিৎসকদের একটি সংকট রয়েছে। এখন পর্যন্ত আমাদের এখানে চিকিৎসকদের যে ডিউটি রোস্টার করা হয় সেটি উহান মডেলে করা হয়, এবং সেটি হচ্ছে ওনারা 28 দিনে 7 দিন ডিউটি করেন। তো সেই বাস্তবতায় আমাদের যে ডাক্তার বা চিকিৎসকদেরকে আপনি পর্যাপ্ত মনে করেন কিনা, এবং সেই বাস্তবতায় আসলে কি করা উচিত? মানে আমাদের যে ডাক্তারের যেই আপনার সক্ষমতা আছে সেই অনুযায়ী একজন চিকিৎসক যদি 28 দিনে 7 দিন ডিউটি করেন, তাহলে আমরা আসলে এই যে সংকট, সেটার থেকে আসলেই কি কখনো আমরা মুক্তি পাবো? হ্যাঁ, দুটো অ্যাপ্রোচ। আমি যেটা বলছি, সংক্রমণ আপনাকে থামাতে হবে, না হলে চিকিৎসা ব্যবস্থায় ধস নামবে। বাংলাদেশের মৃত্যুর হার যে কোথায় গিয়ে ঠেকবে আমরা কেউ জানি না। এইটা মাথায় রেখে আমাকে স্বাস্থ্য ব্যবস্থাকে এখন সাজানো দরকার। সেই জন্য যেটা এখন করতে হবে, আমাদের প্রাইভেট এবং পাবলিক যত হাসপাতাল আছে, উপজেলা পর্যায় থেকে জেলা পর্যায়ে, জেলা পর্যায় থেকে জাতীয় পর্যায়ে, এদেরকে সমন্বয় করে আমাদের কিন্তু কোভিড চিকিৎসা ব্যবস্থাটাকে সাজাতে হবে। এটা যদি আমরা করতে না পারি, তাহলে শুধুমাত্র সরকারি ডাক্তার দিয়ে কোনোদিন আমরা কোভিড চিকিৎসা নিশ্চিত করতে পারবো না। সুতরাং এখন যেটা দরকার, সরকারকে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে, যেভাবেই হোক, যে আমাদের বেসরকারি হাসপাতাল এবং সরকারি হাসপাতালগুলিকে কিভাবে সমন্বয় করে আমরা সবাইকে সম্পৃক্ত করে কিভাবে আমরা আগামী দিনের চিকিৎসা ব্যবস্থাকে সাজাবো। স্যার আপনাকে ধন্যবাদ। আমি অধ্যাপক একেএম শামসুজ্জামান তোষার আপনার কাছে আসতে চাই স্যার। সেটি হচ্ছে যে এরই মধ্যে মানে দুটি প্রসঙ্গে অন্য দুজন আলোচক তারা আলোকপাত করেছেন। একটি বলছেন যে আসলে আমাদের এক্সিট প্ল্যান থাকতে হবে। আপনি যেহেতু কারিগরি কমিটিতে আছেন, আপনি আমাদেরকে একটু ধারণা দিতে পারেন কিনা যে আসলে আমাদের এক্সিট প্ল্যানটা কি? আরেকটা হচ্ছে যে চূড়ায় মানে সংক্রমণের চূড়া সম্পর্কে বলা হচ্ছে, সেটি সম্পর্কেও মানে কারিগরি কমিটির তাদের আসলে প্রজেকশন বা পূর্বাভাস বা আপনারা কি ধারণা করছেন সেটা সম্পর্কে একটু বলেন স্যার। এক্সিট প্ল্যান বলতে যে জিনিসটা বোঝায় সেটা হচ্ছে যে জনগণের মধ্যে এই করোনা ভাইরাস প্রতিরোধের প্রাকৃতিক সক্ষমতা কতটা তৈরি হয়েছে বা কতটা আছে, এই নির্দেশকটাকে পরিমাপ করতে হবে। এখন যদি লকডাউন বা জনগণের যথেচ্ছা চলাফেরাটা বন্ধ করা যায়, তাহলে যেমন সংক্রমণের সম্ভাবনাটা কমে যায়, আরেকটা হলো যারা সংক্রমিত হয়ে লক্ষণবিহীন আছেন তারা যদি ঘরে বসে যে সামান্য চিকিৎসাটুকুর প্রয়োজন হয়, অথবা কারোর হয়তো সেরকম বেশি কোনো চিকিৎসারও প্রয়োজন হয় না, তারা যদি ঘরে বসে সংক্রমণটাকে নিয়ন্ত্রণের জন্য সাহায্য করেন, অন্যকে সংক্রমিত না করে যদি সাহায্য করেন, তাহলে তার ভিতরে কিন্তু রোগ প্রতিরোধের ক্ষমতাটা বৃদ্ধি পেয়ে যাবে। এবং এক পর্যায়ে এই লকডাউন জোনে রোগ প্রতিরোধ ক্ষমতা মানুষের মধ্যে কতখানি বেড়েছে সেইটা জরিপ করার জন্য আমাদেরকে এখন যেরকম শনাক্তকরণের জন্য আমরা টেস্ট করে যাচ্ছি, ঠিক একইভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন তৈরি হলো সেটার জন্য কিন্তু আমাদেরকে আবারও সেই প্রতিরোধ ক্ষমতার জন্য পরীক্ষা কাজেই নামতে হবে। এবং যখন দেখা যাবে যে পরীক্ষা কাজ করে আমাদের জনগণের ভিতর সংক্রমিত এলাকায় মানুষের মধ্যে প্রতিরোধ ক্ষমতার অনুপাতটা বেশি, তখনই আমরা চিন্তা করতে পারবো
যে এই এলাকায় এখন আমরা চলাফেরার ব্যাপারে যে কাঠিন্য ছিল, যে দারুণভাবে রেস্ট্রিকশন ছিল, সেটা আমরা এখন ধীরে ধীরে কমিয়ে আনতে পারি কিনা, এটাকেই আসলে প্রফেসর মুজাহিরুল হক স্যার এক্সিট প্ল্যান হিসেবে বলেছেন, এবং এইভাবেই এক্সিট প্ল্যানের চিন্তাটা করতে হয়। কারিগরি কমিটিও কিন্তু এর বাইরে আর কোনো কৌশলে এক্সিট প্ল্যান তৈরির ব্যাপারটা ভাবতে পারবেন না। আমাদেরকেও এই কয়েকটা বিষয় মাথায় নিয়েই এক্সিট প্ল্যানের জন্য কাজ করতে হবে এবং এক্সিট প্ল্যান বাস্তবায়নে আমাদেরকে অগ্রসর হতে হবে। স্যার, শ্যামল দা একটি প্রসঙ্গ বলেছেন, সেটি উনি অভিযোগ করেছেন যে যারা বাস্তবায়ন করছেন এবং কারিগরি কমিটি এখানে আসলে সমন্বয় নেই, এবং সেই কারণেই বিভিন্ন পরস্পর বিরোধী সিদ্ধান্ত আমরা দেখেছি একের পর এক আসতে, এবং সে কারণেই আসলে আগের অঘোষিত লকডাউন। শ্যামলদা যেটি বলেছেন আমি সেটির সাথে দ্বিমত পোষণ করছি না। টেকনিক্যাল কমিটি কয়েকটি পর্যায়ে আছে, একটি হচ্ছে জাতীয় টেকনিক্যাল কমিটি এবং আরেকটা হচ্ছে অধিদপ্তর পর্যায়ে টেকনিক্যাল কমিটি। আমাকে আপনি বারবার টেকনিক্যাল কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দিচ্ছেন, আমি হলাম অধিদপ্তর পর্যায়ে টেকনিক্যাল কমিটির একজন সদস্য, এবং এই টেস্ট প্রক্রিয়াটা সম্প্রসারণ সমন্বয়ের জন্য ওখানে আমি সদস্য সচিব হিসেবে কাজ করি। কিন্তু জাতীয় টেকনিক্যাল কমিটির সাথে সমন্বয়হীনতার ব্যাপারটা এটা আরো উচ্চ পর্যায়ের নীতি নির্ধারণের ব্যাপার, যেখানে শ্যামলদা যেদিকে আলোকপাত করতে চাচ্ছেন আসলে ব্যাপারটা সেইখানে আমাদের অধিদপ্তর পর্যায়ে টেকনিক্যাল কমিটি এখন কিন্তু সেরকম ভাবে দ্বিধা বিভক্ত হয়েছে 2 মাসে, সেরকমটি আমি বলবো না। কারণ আমাদের কাজটি হচ্ছে উপর মহল থেকে, নীতি নির্ধারণী মহল থেকে যে কৌশলগুলি আমাদেরকে বলা হবে, যেগুলি বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত, সেইগুলি বাস্তবায়নের জন্য মাঠে কাজ করা এবং সেইগুলি প্রাতিষ্ঠানিকভাবে কাজকর্ম কিভাবে বাস্তবায়ন করা যায় সেই ব্যাপারে দিক নির্দেশনা দেওয়া। সেখানে কিন্তু অধিদপ্তর ভিত্তিক কারিগরি কমিটি আমরা, আমার মনে হয় যে আমাদের কাজটা আমরা নির্দেশনা মোতাবেক করে যাচ্ছি। হ্যাঁ, আমরা কিন্তু মনে রাখতে হবে আমাদের জনসংখ্যার তুলনায় আমাদের সকল প্রকার সম্পদের সীমাবদ্ধতা রয়েছে। আমাদের দেশে এই যে টেস্ট করার যে সুযোগটা এখন তৈরি হয়েছে, এটা কিন্তু করোনা আসার আগে এবং করোনা যে মাসে এসে গেল সেই মাসেও ছিল না। 2 মাসের মধ্যে আমাদের এই, কিন্তু স্যার আমরা তো বলতে শুনেছি যে আপনাদের পক্ষ থেকে যে আমরা প্রস্তুত আছি। মুজাহিরুল স্যার যেটা বললেন, আমি এই কথাটা বলেই শেষ করব। মুজাহিরুল স্যার যেটা বললেন যে অবশ্যই বেসরকারি পর্যায় থেকে আমাদের সাথে এক হয়ে কাজ করতে হবে, এবং সরকারের একটা নীতি নির্ধারণের একটা কৌশল আছে যেটাকে প্রাইভেট পাবলিক পার্টনারশিপ বলা হয়। ঠিক এই পদ্ধতিতে এখন একীভূত হয়ে আমাদের জনগণের পাশে দাঁড়াতে হবে, তাহলেই বিপদের থেকে আমাদের মনে হয় যে আশঙ্কা, সেই আশঙ্কাটার দিক আমরা একটা নিশ্চয়তার দিকে যেতে পারবো। স্যার আপনাকে ধন্যবাদ। আমি শ্যামলদা আপনার কাছে আসতে চাই। শ্যামলদা, এখন পর্যন্ত কিন্তু সেই আইসিইউ, অক্সিজেন সহ নানান সংকটের কথা আমরা শুনতে পাচ্ছি, এর ভেতরে আবার জোন ভিত্তিক লকডাউন শুরু হচ্ছে, এবং সেখানে এখনো পর্যন্ত এমন কোনো ধরনের প্ল্যান কি আমরা শুনতে পেলাম যে যখন অঘোষিত লকডাউন যেভাবে পালিত হয়েছে তার বাইরে এসে কিছু করা হচ্ছে, একমাত্র অ্যাপ একটা লঞ্চ করা ছাড়া অন্যান্য প্রয়োজনগুলো আসলে মেটানো হবে, সেই ধরনের কোনো পরিকল্পনা কি আমরা দেখতে পেয়েছি? দেখেন, আমাদের সামনে দুটো সাকসেসফুল মডেল আছে। একটি হচ্ছে আমাদের দেশেরই মডেল, এগুলো একটা হচ্ছে মাদারীপুরের শিবচর মডেল, আর একটা হচ্ছে মিরপুরের টোলারবাগ মডেল। এখন প্রশ্ন হচ্ছে আমি এই দুটো মডেল বাস্তবায়ন করতে পারবো কিনা এই মুহূর্তে, যখন আমি সবকিছু খুলে দিলাম। একটু আগে ডক্টর শামসুজ্জামান যেটি বলছিলেন যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, এটি সিরিয়াসলি ফেল করেছে। আমরা প্রাইভেট হাসপাতালগুলোর উপরে কোন রকমের নিয়ন্ত্রণ স্থাপন করতে পারি নাই। যদি পারতাম, আমি এক্সাম্পল দিয়ে বলি একটা, যে আনোয়ার খান মডার্ন মেডিকেল হাসপাতাল, ইউনিল্যাটারালি তারা এককভাবে সিদ্ধা সরকারের সাথে যে চুক্তি সেখান থেকে বেরিয়ে চলে গেল এবং নির্বিকার ভাবে স্বাস্থ্য মন্ত্রণালয় এটা মেনে নিল, এবং একটা নৈরাজ্যের পরিস্থিতি তৈরি হয়েছে যে এখানে সরকারের প্রাইভেট হাসপাতাল যেগুলো আছে তার উপরে কোনো নিয়ন্ত্রণ আমরা স্থাপন করতে পারলাম না। বা এই মুহূর্তে যে পরিস্থিতি, যেটি ডক্টর শামসুজ্জামান বলছিলেন, এটি বেসরকারি এবং সরকারি যৌথ উদ্যোগ লাগবে, কিন্তু সেটা পারলাম কোথায়? আমরা তো তাদের উপরে কোনো নিয়ন্ত্রণ স্থাপন করতে পারলাম না। আপনি ইউনাইটেড হাসপাতালে যে ঘটনা ঘটলো, আপনি 5 জন রোগীকে পুড়িয়ে মারা হলো, এই বিষয়গুলোর কোন রকমের সুরাহা হচ্ছে না।
এদের উপরে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। প্রাইভেট যে হাসপাতালগুলো আছে চট্টগ্রামে দিনের পর দিন সিদ্ধান্ত নেওয়া হলো যে বঙ্গবন্ধু মেডিকেল এবং ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসা হবে, এখনো শুরু করা গেল না। আপনি একটা শহরে ডেইলি 1000ও টেস্ট হয় না, মাত্র 350 বেড, 10টা আইসিইউ চট্টগ্রামে। আপনি বলুন, আপনারা যারা আছেন স্বাস্থ্যের ব্যাপারে কাজ করেন, আপনারা নিজেরা বলেন এটা একটা ব্যবস্থা হতে পারে কিনা আদৌ। আর দ্বিতীয়ত আমি বলবো যে আমরা এখন হয়তো শেষ পর্যায়ের যে আলোচনাগুলো করি তখন আমরা দেখি যে আমরা আসলে অনেক কনক্লুশনে পৌঁছাতে পারি না। আমরা আমাদের এখানে আমি একজন গণমাধ্যমে একজন সাধারণ কর্মী হিসেবে আমি এটুকু বলি যে আমাদের সামনে অপশন তো দুটো, একটা হচ্ছে যে লোকজনকে চিহ্নিত করা, টেস্ট করা, আরটা হচ্ছে লোকজনের চিকিৎসা ব্যবস্থা করা। আমরা এই দুটোর মধ্যে কোনটা সাকসেসফুলি করতে পেরেছি আমাদেরকে বলুন। এখনো মানুষের ভোগান্তি যেভাবে, আপনি একবার ঢাকা মেডিকেলের সামনে গিয়ে দেখেন, আপনি একবার বঙ্গবন্ধু মেডিকেলের সামনে গিয়ে দেখেন, বা যে সমস্ত মুগ্ধের সামনে কালকে পত্রিকায় ছবি চাপা হলো যে 7 দিন ট্রাই করেও টেস্ট করতে পারছে না, তাহলে আমরা টেস্ট করতে পারলাম না। এক, দ্বিতীয়ত আপনি চিকিৎসার জন্য আমি তো জিজ্ঞেসই করলাম যে এই মুহূর্তে আমাকে একটা বেড বলেন, যে এই যে সমস্ত কোভিড হাসপাতালে চিকিৎসা হচ্ছে সেখানে একটা বেড খালি আছে কোথাও। আপনি একটু আগে আমি 3টা ফোন পেয়েছি, আমাকে অন্তত 3জন রিকোয়েস্ট করেছেন যে কোথাও একটা বেড ম্যানেজ করা যায় কিনা। মানুষের অসহায়ত্ব এই পর্যায়ে, তাহলে না পারলাম আপনার শনাক্ত করতে, না পারলাম চিকিৎসা করতে, আবার না পারলাম লকডাউন করতে। এইরকম একটা জায়গায় আপনি এক্সিট প্ল্যান যে করছেন, এক্সিট প্ল্যান যারা করেছে তারা দেখেন তারা কিভাবে এক্সিট হয়েছে। আজকের দিনটিতে আমার টেলিভিশনের পর্দায় যখন দেখি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী তিনি খুশিতে ঘোষণা দিচ্ছেন যে নিউজিল্যান্ড আজকে করোনা মুক্ত, আর আমার দেশে সেদিন মৃত্যুর সংখ্যা দাঁড়াচ্ছে 900-রও বেশি, এবং আমরা জানি না আমরা কোথায় যাচ্ছি। পৃথিবীর উন্নত দেশগুলোর মতো আমরা হতে পারবো না, কিন্তু আমাদের সামনে আশেপাশে অনেক ভালো মডেল আছে। এই যে একটু আগে ডক্টর মজালক বলছিলেন যে নেপাল, ভুটান কিংবা ভারতের অনেক রাজ্য সাকসেসফুলি তারা কিন্তু এক্সিট প্ল্যান করে ফেলেছে, তারা বেরিয়ে এসছে, আমরা পারলাম না। তো সেই জায়গায় আমাদের মনে হয় যে কি করা যেতে পারে, একটা কড়া লকডাউনের দিকে অনেকের আছে, মতামত আছে। বাংলাদেশে আরেকটি মানুষকে যদি কষ্ট করে খাদ্য সরবরাহ করা যায়, 15-20 দিনের একটা কড়া লকডাউন করে আমরা যদি সংক্রমণ ঠেকাতে পারি এবং সংক্রমিত যারা ইতিমধ্যে হয়ে গেছে তাদের চিকিৎসা ব্যবস্থা করতে পারি, তাহলে হয়তো এখান থেকে একমাত্র এক্সিট প্ল্যান হতে পারে। অন্যথায় এক্সিট প্ল্যান আমরা দেখছি না, আমরা মানুষকে দেখছি অসহায়ের মতো। এবং দেখেন আজকে দেশের শীর্ষস্থানীয় রাজনীতিবিদ, মন্ত্রী, আমলা, এমপি, ডাক্তার, সাংবাদিক, চিকিৎসক কে না আক্রান্ত। আজকে আমি একটা বিএম এর বিজ্ঞাপন দেখছিলাম যে 17 জন ডাক্তার মারা গেছে এ পর্যন্ত, আজকে পর্যন্ত। আপনি দেখেন পুলিশ মারা গেছে কতজন, সাংবাদিক মারা গেছে, আপনি বিভিন্ন পেশার লোকজন মারা যাচ্ছে অসহায়ের মতো চিকিৎসা ছাড়া এবং চিকিৎসার অভাবে। চট্টগ্রামে আপনি আহমেদ কবির চৌধুরী নামে, তিনি 21 পদক প্রাপ্ত একজন আইনজীবী, তিনি চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি ছিলেন। অক্সিজেন দেওয়া যাচ্ছে না, কোথাও একটা অক্সিজেন পাওয়া যাচ্ছে না। অক্সিজেনের যেভাবে নৈরাজ্য অক্সিজেনের ব্যবসা নিয়ে, এই সামান্য বিষয়গুলো আমরা কন্ট্রোল করতে পারছি না, তাহলে আমরা কি পারবো? আপনার এখন তো আমাদের অনেক দেশের থেকে শিক্ষা নেওয়ার আছে এবং অনেক দেশের থেকে সহযোগিতা নেওয়া আছে। আজকে চীনের ডাক্তাররা আসছে, চীন এখন প্রায় মুক্ত হয়ে যাচ্ছে, তাদের ওখান থেকে আমরা সহযোগিতা নিতে পারি, কিন্তু আমরা এগুলো চিন্তাও করছি না। আমাদের সেই পর্যায়ে চিন্তা আছে বলেও মনে হচ্ছে না। এক্সিট প্ল্যান তো একটা কিছু করতে হবে আপনাকে। জি, আপনাকে ধন্যবাদ। আমি একটু অধ্যাপক ডাক্তার মোজাহিরুল হক আপনার কাছে আসতে চাই। শ্যামলদা যেগুলি বললেন অনেক অনেক মানে হতাশার কথাই আসলে বলতে হবে, কিন্তু আমরা যদি নানান সময় নীতি নির্ধারকদের বক্তব্য শুনি, তারা কিন্তু আন্তর্জাতিক বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে বাংলাদেশের জনসংখ্যা এবং আন্তর্জাতিক জনসংখ্যার সাথে মিলিয়ে তারা কিন্তু বলেন যে অনেক ক্ষেত্রেই বাংলাদেশের অবস্থা সংক্রমিত এবং মৃত্যুর হারের দিক থেকে বাংলাদেশের অবস্থা অনেক ভালো। সেটিকে আপনি আসলে কিভাবে মূল্যায়ন করেন? দেখুন, কে কি বললো, এই বৈজ্ঞানিক যুগে, কমিউনিকেশনের যুগে কিন্তু সত্যটা পাওয়া এমন কোনো কঠিন কাজ না। ওয়ার্ল্ডোমিটারে যদি যান আপনি, বাংলাদেশের অবস্থান কোথায় ছিল, আজকে কোথায় এসছে, আপনি এখনই দেখতে পারেন। সুতরাং কত সংক্রমণের দিক দিয়ে বাংলাদেশ কত নম্বরে এসছে আপনারা জানেন সবাই। কোথায় উঠে এসছি আমরা? 20-এ উঠে এসছি সংক্রমণের দিক দিয়ে 210টা দেশের মধ্যে। তার মানে আমার অবস্থান তো আমি জানি। টেস্টের দিক দিয়ে আমরা সার্কের কান্ট্রিজ গুলির মধ্যেও আফগানিস্তানের পরে আছি, পিছিয়ে আছি। আমাদেরকে কিন্তু সত্যটাকে স্বীকার করে উই আর টু বিল্ড অন, আমরা যদি কিছু ভালো কিছু করি, উই আর টু বিল্ড অন দ্যাট অ্যাচিভমেন্ট। আমরা সত্যটাকে স্বীকার না করে আমরা কিন্তু শুধুমাত্র প্রশংসা কুড়ানোর জন্য কিছু বললে লাভ হবে না। শ্যামল বাবু যে কথাগুলি বলতেছিলেন এগুলি অপ্রিয় সত্য, শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু এটা সত্যি যে অক্সিজেন না পেয়ে
মারা যাচ্ছেন, আমার হাসপাতালে বিছানা না পেয়ে মারা যাচ্ছেন, সত্যি কথা। ভেন্টিলেটরের অভাবে মারা যাচ্ছেন, সত্যি কথা। আইসিইউ না পেয়ে মারা যাচ্ছেন, সত্যি কথা। টেস্ট করাতে গিয়ে লাইনে দাঁড়িয়ে মারা যাচ্ছেন, এইটাও সত্যি কথা। এইগুলিকে আমাদের স্বীকার করতে হবে। স্বীকার করে নিয়ে এইগুলি যাতে না হয় তার জন্য কি করণীয় সেই কাজটা আমাকে করতে হবে। যেমন এখন অক্সিজেন উপজেলা পর্যায় পর্যন্ত দিতে হবে, না হলে আমরা লোক বাঁচাতে পারবো না। সেই রকম পাশাপাশি অক্সিজেনের সাথে আনুষঙ্গিক যে অক্সিজেন মাস্ক এবং ক্যানুলা, এইটা প্রতি উপজেলায় অ্যাভেলেবল হতে হবে। আবার পাশাপাশি আমাদের জেলা হাসপাতালগুলিতে প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন আইসিইউ বেডের কথা, যত তাড়াতাড়ি সম্ভব এটা আনতে হবে। সংখ্যার দিক দিয়ে তুলনা করলে বাংলাদেশের যে স্ট্যান্ডার্ড আইসিইউ বেডের, এইটা কিন্তু কোনো দেশের স্ট্যান্ডার্ড সাথে মিলবে না। বাংলাদেশে প্রতি লাখে কমের পক্ষে সাধারণ পরিস্থিতিতে 2টি আইসিইউ বেড থাকার কথা প্রতি লাখে। এবং সেইখানে বাংলাদেশের কোভিড পরিস্থিতিতে আজকে আপনি যদি লক্ষ্য করেন, আমাদের মাত্র 1200 থেকে 1300-র মতো আইসিইউ বেড আছে। এইটা কোনো দিক দিয়ে একটা গ্রহণযোগ্য বিষয় নয়। সুতরাং প্রস্তুতির বিষয় যেটা, আমি যে মালদ্বীপের প্রস্তুতির একটা উদাহরণ দিয়েছিলাম আপনাদেরকে, সুতরাং আমরা এই 3 মাসে কি প্রস্তুতি নিলাম যে আজকে পর্যন্ত আমাদের সংক্রমণ বাড়ছে, থামাতে পারছি না, আমাদের মানুষ বাঁচাতে পারছি না। সুতরাং আমাকে যেটা করতে হবে এখন, জরুরি ভিত্তিতে কিছু ব্যবস্থা নিতে হবে। আমাকে দরকার হয় যা কিছু আমদানি করার আমার প্রয়োজনীয়, তাকে আমাকে যে কোন পৃথিবীর যেখানে পাওয়া যায় খুঁজে প্লেন লোড করে হলেও আমাকে এনে প্রতিস্থাপন করতে হবে, না হলে আমার দেশের মানুষ। স্যার, আমাদের হাতে আর সময় নেই। আমি একটু সবশেষ অধ্যাপক শামসুজ্জামান স্যার আপনার কাছে আসতে চাই। আপনি শুনছিলেন যে এখনো পর্যন্ত পরীক্ষা, চিকিৎসা এবং লকডাউন সব মিলিয়েই বিভিন্ন ধরনের ঘাটতির কথা বলা হচ্ছে, চ্যালেঞ্জের কথা বলা হচ্ছে। আমাদের হাতে মিনিট দেড়েক সময় আছে, আপনি যদি যোগ করেন। আমি চ্যালেঞ্জকে অস্বীকার করছি না, তবে আমি যে জিনিসটার উপরে আমি পুঁজি সম্পদ হিসেবে মনে করি সেটি হচ্ছে কাঁধে কাঁধ মিলিয়ে এই সময় আমার যে ধনবান বিত্তবান আছেন তারা মাঠে আসবেন, আমার যারা বেসরকারি পর্যায়ে আছেন, যারা সেবা দিতে পারেন, টেস্ট করতে পারেন, কিছু দিতে পারেন জনগণকে, তারাও মাঠে নামবেন। আমরা সরকারের পক্ষ থেকে সর্বশক্তি নিয়োগ করে এখানে কাজ করব। যে সমস্ত বিষয়গুলি আসলো সবগুলি গঠনমূলক কথা। এই গঠনমূলক কথাগুলিকে আমরা আমলে নিয়ে যদি আরো স্যার, ভোগান্তি তো কমছে না, ভোগান্তির কথা সম্পর্কে সবার মতো এক্সিট প্ল্যানে আমরা চলে আসতে পারবো। স্যার, ভোগান্তির কথা যেটি বলা হচ্ছে যে চিকিৎসায়, টেস্টে, আইসিইউ মানে হাসপাতালে কি বেড পেতে, তো সেগুলো নিয়ে আসলে সামনে তো আরো, যেহেতু আপনিই বলছেন যে আরো বাড়বে এবং বাংলাদেশে কোথায় গিয়ে সেটা চূড়ায় উঠবে আমরা জানি না, তো সেটাকে নিয়ে আপনাদের পরিকল্পনা কি? পরিকল্পনা তো চলছে। আইসিইউ বেড বৃদ্ধির কথা স্যার বললেন, সেটা মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এইগুলিকে ত্বরান্বিত করতে হবে, এর সাথে আমিও একমত। এগুলি যদি করা না যায়, আমাদের যে সীমিত সম্পদ আছে সেটি যদি এক কেন্দ্রিক হয়ে যায়, শুধুমাত্র সরকার কেন্দ্রিক হয়ে যায়, তাহলে এই বিশাল সংখ্যক রোগীদের সেবা দেওয়া এটা সত্যিকার অর্থে চ্যালেঞ্জ। এর জন্য আমি বারবার বলতে চাচ্ছি, আমাদের সবাইকে এখন এই সময়ে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে, সরকারি এবং বেসরকারি সব পর্যায়ে। জি, অধ্যাপক ডাক্তার একেএম শামসুজ্জামান তোষার, অধ্যাপক ডাক্তার মোজাহেরুল হক এবং শ্যামল দত্ত, আপনাদের তিনজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের আলোচনায় এসে যোগ দিয়ে আপনাদের মূল্যবান বিশ্লেষণ এবং মত তুলে ধরার জন্য। দর্শক, আপনাদেরও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।